নির্বাচন না দিয়ে উনি চলে যাওয়ার একটা ধান্দা করছে যে না দেশের এই অবস্থাতে আমি নির্বাচন দিতে পারবো না। আর সবচেয়ে বেশি আমি একটা জিনিসে ব্যথিত হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার এই ফেসবুক পেজ থেকে, আমি জানি না এটা উনি চালান কিনা, এটা থেকে সেখানে যে মৃত্যুর সংখ্যাটা দেওয়া হচ্ছে, মৃত্যুর ওখানে লেখা আছে এক্সপার্ট। এটা কি কোনো শব্দ হতে পারে? সব বিষয়ের মধ্যে যে রাজনীতি খুঁজতে হবে বা রাজনীতি ক্রেডিট নিতে হবে, এগুলো বাদ দিয়ে মানবিক হতে হবে। অর্থাৎ নীরবে নির্ভীকতে আমাকে কাজ করতে হবে, আমার সঠিক মানে সত্যিকার অর্থে আমার কাজ কি আমাকে সেটা করতে হবে। জাস্ট আমাদের বাংলাদেশে আমি ধরেন আপনাকে পজিটিভ অর্থে বললাম যে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে পলিটিক্যাল শো আপটা সবচেয়ে বেশি হয়। তো এই শো আপটা থেকে আমরা সবাই ব্যক্তিগতভাবে মানে ইয়ে করে আসতে হবে। এখন ধরেন আমাদের এখানে একটা ঘটনা ঘটলো, এখন তারেক সাহেব তো বলে নাই যে আপনি এখানে গিয়ে একটা ছবি উঠে ফেসবুকে ছেড়ে দেন। তো তার মহানগর দক্ষিণের বা আপনার যেখানে যে ঘটনা ঘটে, কিন্তু সে যদি মানবিক না হয়ে যদি পলিটিক্যাল ক্রেডিট নেওয়ার চিন্তা করে বা সে যদি তার মতো স্বভাব করে, এটা তো আসলে তার ব্যক্তিগত মানসিকতাকে মানে চেঞ্জ করতে হবে, এটা তো দল থেকে না। তো আমি এই জিনিসগুলোই বললাম যে আমাদেরকে আরো অনেক বেশি মানবিক হতে হবে। আপনি সেখানে দেখুন পুরো বিশ্ববাসী দেখেছে, যেখানে 2 লিটার একটা পানির বোতল 20 থেকে 25 টাকা, সেখানে 600 টাকা তার কাছে চাওয়া হয়েছে। এটা কেন হবে? তাতে আমরা তো মানুষ হতে পারি না। আমরা সংস্কারের পিছনে ঘুরছি যে আমরা সংস্কার করছি, জাতীয় সংস্কার কমিশন বলছে এই সংস্কার করবে। আমার তো মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের সংস্কার হওয়া। আপনি যদি দেখেন এই আমলাতন্ত্র, বাংলাদেশের আমলাতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দিতে হলে আপনাকে একজন সৎ রাজনীতিবিদ হতে হবে। আপনার মধ্যে যদি ল্যাকিংস থাকেন, আপনি তো আমলাতন্ত্র চালাতে পারবেন না। সে বলবে যে স্যার আপনি তো এটার সাথে জড়িত, আপনি তো নির্দেশ দিচ্ছেন। তো সেই জায়গায় আমরা ধরেন আপনি যদি জিয়াউর রহমানের শাসনামল দেখেন বা তারপরে শাসনামল গুলো, সেখানে যে রাজনীতিবিদ গুলো সত্যিকার অর্থে তাদের মধ্যে কোনো ল্যাকিংস ছিল না, তাদের বয়সটা দেখেন, তাদের কর্মদক্ষতাটা দেখেন। আর আমাদের যারা সত্যিকার অর্থে পারে না, অর্থাৎ এই 1 বছরের এই সরকারটা দেখেন আর সামনের 15 বছরের সেই সরকারটা দেখেন। তো এই আমি মনে করি যে এই জায়গায় দল থেকে না, পাঁচটার ফল হচ্ছে আপনার যে রাজনীতি করবে সে মানবিক হতে হবে এবং সে জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে রাজনীতি করতে হবে। আমি বড় দলের নেতা হব, বড় দল থেকে প্রধানমন্ত্রী হব, এটা আমার মধ্যে আসতে হবে না। আমার মধ্যে আসতে হবে যে আমি জনগণের সেবা করার জন্য যে কোনো একটা দল আমি পছন্দ করেছি, জাস্ট ইট, আমি জনগণকে সার্ভ করব, কিন্তু আমি জনগণের শাসক হব না, আমি সেবক হব। তা আমার মনে হয় এই নৈতিক বিষয়গুলো আসলে এবং সবচেয়ে বড় সংস্কার হচ্ছে নির্বাচন কমিশন এমন কিছু ধরেন সংস্কার করবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কিছু সংস্কার করতে বাধ্য করবে যেখানে সৎ, ত্যাগী, সত্যিকার অর্থে যারা যোগ্য, যেন রাজনৈতিক দলগুলো তাদেরকে মানে মূল্যায়ন করতে আপনার বাধ্য থাকে। একটা হচ্ছে আমি মূল্যায়ন করবো না, আমি রাজনীতি করলে দেশ চালাতে হলে আমার মাসল পাওয়ার লাগবে, আমার ধরেন শক্তি লাগবে, আমার জনগণ লাগবে, আমার মিছিলে লক্ষ লক্ষ লোক থাকবে, সেটা তো রাজনৈতিক দলগুলো চিন্তা করবে। যখন নির্বাচন কমিশন থেকে আইন করে দেওয়া হবে যে আপনার দল থেকে যে সত্যিকার অর্থে লিগেল মামলায় কনভিক্টেড, আপনি তাকে নমিনেশন দিতে পারবেন না, তখন তো বাধ্য হয়েই বাদ যাবে। তো এই জিনিসগুলো আমাদের 5 আগস্টের পরে এই নির্বাচন কমিশন সংস্কারের মধ্যে আমার মনে হয় যে এই জিনিসগুলো আসবে। সত্যিকার অর্থে যারা কালো টাকার মালিক, সে যেই দলেরই হোক, সে নির্বাচন করতে পারবে না। এটা হচ্ছে আমাদের এর মধ্যে আমাদের মধ্যে বেসিক। আরেকটা বিষয় দেখুন, আমরা স্লোগান দিয়েছি কোটা নামায় দেয়। আপনি এখন ঘরে ঘরে দেখেন আপনার এই মাস্টার ডিগ্রি পাস পাওয়া যাবে, অনার্স পাওয়া যাবে। তো সেখানে ধরেন একটা আন্ডার ম্যাট্রিক বা মনে করেন একটা এসএসসি পাস যদি আপনি উপজেলা পরিষদ নির্বাচনে দেন, তার উপজেলায় যদি জনসংখ্যা আপনি ধরেন, সেখানে দেখা গেছে 20 থেকে 50,000 হচ্ছে আপনার মাস্টার ডিগ্রি আছে। তো উনি যদি উপজেলা প্রতিনিধি হয়ে বা এমপি হয়ে উনি নিজে যদি শিক্ষাগত যোগ্যতা কম থাকে, তাহলে কার কথা কে শুনবে? বললো যে আরে আমি কি উনার থেকে কম নাকি? তো এটা ধরুন 1970 নির্বাচনে যে সেট আপ ছিল, সেটা তো আপনি 2005-এ 2025-এ আনবেন না। 2001-এ যে সেট আপ ছিল, বাংলাদেশ 25 বছর আগে এই জেনারেশন জি কে আপনি তো ক্যাচ করতে হলে সর্বপ্রথম হচ্ছে আপনি দল থেকে আপনি ক্যারিসমেটিক লিডারদেরকে নমিনেশন দিতে হবে। আর একটা বিষয় যেটা দেখুন, সেটা হচ্ছে আমরা সবাই শুধু বলছি যে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। ডক্টর ইউনূস সরকার বাংলাদেশকে একটা নিঃসন্দেহে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ফেলে দিচ্ছে এবং একটা দুর্যোগের মধ্যে ফেলে দিচ্ছে। তো এটার থেকে আমরা মানে টেক আপ করবো কিভাবে? এটার থেকে টেক আপ করার জন্য যে একটা নির্বাচনে কিন্তু সবকিছু না, আপনাকে তো আগে আইনের শাসনটা ফিরিয়ে আনতে হবে, তা নাহলে আপনি কি নির্বাচন করবেন? এখন আপনি যদি বলেন যে আমি পারছি না, খুনি হাসিনার 15 বছরে সবকিছুকে সে গিলে খেয়েছে, সবকিছুকে গিলে খাওয়ার পরেও তো আপনি যে শপথটা নিয়েছেন, আপনি তো রক্তের উপর শপথ নিয়েছেন। আজকে দেখুন আমাদের বাংলাদেশের এমন একটা শক্তিশালী সরকার যে 5 তারিখের পরে বাংলাদেশের দল মত নির্বিশেষে, আমি যদি বলি বাংলাদেশের আপনি আগের গভর্নমেন্ট গুলো দেখেন, তারা কত পার্সেন্ট মানুষের মাইন্ডেড নিয়ে ক্ষমতা এসেছে। এই গভর্নমেন্ট তো 99% মানুষের মাইন্ডেড নিয়ে ক্ষমতা এসেছে, তারা মানে শপথ নিয়েছে। আমি যদি ভুল না বলি, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট দিয়েছে। সেই সরকারের 3 জন উপদেষ্টাকে কেন পিছনের দিক দিয়ে পালিয়ে যেতে হবে?
মাইলস্টোন স্কুল থেকে। এটা আমি মনে করি যে আমাদের এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বেশি দুঃখের বিষয়, এবং এই সরকারের ব্যর্থতার অন্যতম একটা দিক আমরা লক্ষ্য করেছি এইটা জিডির মধ্যে দিয়ে। তারা, আমরা সংখ্যা নিয়ে কথা বলছি, আরে ভাই সংখ্যা তো কোনো বিষয় না, সেখানে একজন কেন মারা যাবে? আমরা কেন বলছি না যে সেখানে সংখ্যা একজন, আমরা বলছি যে অনেক বেশি মারা গেলে তাহলে আমরা কি খুশি হতাম? সেখানে যদি 200 জন মারা যেত আমরা বলতাম আরে 200 জন মারা গেছে, অনেক সংখ্যায় বেশি। আমরা তো সংখ্যা নিয়ে কথা নাই, সেখানে কেন মৃত্যুবরণ করব? সংখ্যা নিয়ে কথা কেউ কেউ উঠাচ্ছে, সেটা না, সেটাই বললাম, সংখ্যা নিয়ে তো এখানে রাজনীতি করা হচ্ছে। তাহলে লাশের সাথে যারা রাজনীতি করবে, যারা সংখ্যা নিয়ে কথা বলবে, তো অনেক বেশি মারা যাবে বা সংখ্যা, আপনি সেখানে 40, আপনি সেখানে কেন 30 বলছেন? এটা তো মূল বিষয় না, আমার আলোচনার বিষয় হতে পারে না। আমার আলোচনার বিষয় হচ্ছে সেখানে একজন শিশু কেন মারা যাবে, সংখ্যাটা এক কেন, মানে 2 কেন হবে না, সেটা নিয়েই আমরা তর্ক করছি যে সেখানে তো সংখ্যা আরো অনেক বেশি, আরো লুকানো হচ্ছে, আমরা সেটাতে কেন যাব? আমার কথা হচ্ছে যে আমরা যে 31 জনের কথা বলা হচ্ছে, আমরা কি 31 জন, এটা কি হতে পারে বাংলাদেশের ইতিহাসে যে এরকম কোনো ঘটনা আগে ঘটেছে কিনা আমার জানা নেই। তো এই ঘটনার দায়ভার তো কেউ নিচ্ছে না, যে যার মতো করে বক্তব্য দিচ্ছে। আমরা সরকারের মধ্য থেকে সেরকম কোনো দায়ভার বা তদন্ত কমিশন করা বা আপনার এই জিনিসগুলোকে রিকল করা, সেটা দায়ী সারা শুধু প্রকাশ করছে। আর সবচেয়ে বেশি আমি একটা জিনিসে ব্যথিত হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার এই ফেসবুক পেজ থেকে, আমি জানি না এটা উনি চালান কিনা, এটা থেকে সেখানে যে মৃত্যুর সংখ্যাটা দেওয়া হচ্ছে, মৃত্যুর ওখানে লেখা আছে এক্সপার্ট, এটা কি কোনো শব্দ হতে পারে? যে সেখানে সংখ্যা দিয়ে যে যারা মৃত্যুবরণ করছে তাদের উপরে লেখা আছে চার্টে যে তারা এক্সপার্ট, মানে তারা মৃত্যুবরণ করেছে। তো এই জিনিসগুলো তো আমাদেরকে ব্যথিত করে। তো এগুলো আমার মনে হয় যে মোটা দাগে সংস্কার করা দরকার। এবং আপনি যদি দেখেন সচিবালয়ের মানে ভেতরে যারা ঢুকেছে সত্যিকার অর্থে, তাদেরকে আগে কেন ফাইন্ড আউট করা হয় না? বাংলাদেশের ইন্টেলিজেন্স কি এখন কাজ করছে না? আমরা তো স্বৈরাচারের সময় দেখেছি যে মানুষকে মানে ট্যাগ দিয়ে ধরে নিয়ে যাওয়া হতো, মানে ছাত্রদল না করলে, শিবির না করলে বলতো তো আপনি শিবির করেন। তো এখন যারা অরিজিনাল, যারা ছাত্রলীগ আওয়ামী লীগের দোষ, তাদেরকে কেন ফাইন্ড আউট করতে পারছে না? তার মানে আমার গোয়েন্দা বাহিনী এখনো স্বাধীন হয় নাই, আমার পুলিশ এখনো স্বাধীন হয় নাই, আমার র্যাব এখনো স্বাধীন হয় নাই, সব জায়গায় ল্যাকিংস আসছে। এত সমস্যার মধ্যে আপনি কিভাবে নির্বাচন দিবেন? এই সরকার তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে একটা চ্যালেঞ্জের মুখোমুখিতে ফেলে দিচ্ছে। নির্বাচন না দিয়ে উনি চলে যাওয়ার একটা ধান্দা করছে যে না, দেশের এই অবস্থাতে আমি নির্বাচন দিতে পারবো না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, এই সরকার পারবে কি পারবে না সেটা কথা না, প্রয়োজনীয় উপদেষ্টা পরিষদ সাজাতে হবে, বিতর্কিত উপদেষ্টাদেরকে বাদ দিতে হবে, নতুন করে উপদেষ্টা নিতে হবে, কিন্তু নির্বাচন আপনাকে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে যেতে হবে। কোনো 9-6 বাংলাদেশের মানুষ পছন্দ করবে না, কারণ আপনি প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছেন। জি, আপনি ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। সবশেষে আপনি নির্বাচনটাকেই একমাত্র সমাধানের পথ বলে মনে করছেন? জনাব জহুরুল হাসান। জনাব, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, সেটার আগে একটু ব্যাকগ্রাউন্ডও বলতে হবে আমাকে, আপনি যদি অ্যালাউ করেন। এবং হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো বলবেন। আমরা দেখি নির্বাচন তো অবশ্যই ফখরুল আলমগীর আজকে একটা কথা বলেছেন যে আসলে এই সরকার যারা রয়েছেন তাদের ম্যাক্সিমাম সদস্যদের অভিজ্ঞতার অভাব রয়েছে যে কোনো সংকটকে মোকাবেলা করার। সেটা তো রয়েছে, এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তো আপনি নির্বাচন ছাড়া কোনো ওয়ে নেই, আপনাকে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়াতে যেতে হবে। বাট এখন কি হচ্ছে সেটাই বলছি আর কি আমি।